হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আপার প্রাইমারি এক্সামের জন্য তোমাদের জন্য কিন্তু আজকে নিয়ে চলে এসেছি লাইফ সায়েন্সের নোটস প্লাস এমসিকিউ টেস্ট। ঠিক আছে, তো একটা চ্যাপ্টার থেকে আমরা নোটস দেখব এবং সেখান থেকে এমসিকিউ টেস্ট দেখব। তো কত স্কোর করছো প্রত্যেকে কিন্তু জানিও, যে তোমাদের কত স্কোর হলো, কম হোক বেশি হোক প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো দেরি করব না, শুরু করছি। তো আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি। আজকের যে ক্লাস সেটা হলো পরিবেশ ও উদ্ভিদের সংবেদনশীলতা। ঠিক আছে, তো পরিবেশ ও উদ্ভিদের সংবেদনশীলতা বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পরিবেশ ও পরিবেশগত পরিবর্তন জিনিসটা কি। তো দেখো কি বলেছে, বলেছে আমাদের চারপাশের সবকিছু মিলেই পরিবেশ গঠিত হয় এবং পরিবেশ সদা পরিবর্তনশীল। তো আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো দিয়েই হচ্ছে পরিবেশ, এবং পরিবেশটা কি সবসময় পরিবর্তনশীল, চেঞ্জ হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পায়, রাতে কমে যায়, এগুলি পরিবেশগত পরিবর্তনের উদাহরণ। এটা একটা ভূমিকা চলছে। ঠিক আছে, এই পরিবর্তন কখনো জীবের পক্ষে অনুকূল আবার কখনো প্রতিকূল হতে পারে। ঠিক আছে, সব সময় যে অনুকূলই হবে এমন না, পরিবেশের সঙ্গে জীব খাপ খাইয়ে চলে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই পরিবেশে টিকে থাকার জন্য সকল জীবকেই পরিবেশগত পরিবর্তনের প্রতি সাড়া দিতে হয়। উদ্ভিদও এর ব্যতিক্রম নয়। ঠিক আছে, জীবের মধ্যে পড়ছে উদ্ভিদ এবং প্রাণী। এই ধরো ঝড় বৃষ্টি, আমরা কি করলাম, ঘরের মধ্যে থেকে গেলাম, তাই তো, কিন্তু উদ্ভিদ যারা তারা বাইরে রয়েছে তাদেরকে কিন্তু ফেস করতে হচ্ছে সেই প্রতিকূল অবস্থাটাকে। তো এই জায়গা থেকে কিন্তু উদ্ভিদও বাদ যায় না। আচ্ছা, সংবেদনশীলতা, উদ্দীপক এবং উদ্দীপনা, এটা বলতে আমরা কি বুঝি দেখো, পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়, সংবেদনশীলতা। ঠিক আছে, পরিবেশের বিভিন্ন যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপককে শনাক্ত করে সেই অনুযায়ী যে রেসপন্স করা, তাকে আমরা কি বলছি, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। জানতে হবে এটা। পরিবেশে যে পরিবর্তন শনাক্ত করতে পারে এবং সাড়া প্রদানে সাহায্য করে, তাকে উদ্দীপক বলে। পরিবেশের যে পরিবর্তন এটাকে একদম আইডেন্টিফাই করে সেই অনুযায়ী রেসপন্স বা সাড়া প্রদানে সাহায্য করে কে, উদ্দীপক। তাহলে একটা পেলাম হলো উদ্দীপক, একটা পেলাম হলো সংবেদনশীলতা। উদ্দীপক থেকে সৃষ্ট উদ্দীপনা, উদ্দীপক থেকে সৃষ্ট শক্তিকে কি বলা হয়, উদ্দীপনা। ঠিক আছে, তাহলে সাড়া দেওয়ার যে ক্ষমতা, হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম যে তুমি আমাকে ওখান একটা চক, ক্লাসরুমে টিচার বললো যে একটা চক এনে দাও। ঠিক আছে, তো ওই স্টুডেন্টের মধ্যে সেই ক্ষমতা আছে যে টিচার যেটা বললো সেই অনুযায়ী আমি কাজ করি, তাহলে সেটা হলো সেন্সিটিভিটি। হ্যাঁ, আমি বললাম যে আমাকে চক ডাস্টারটা দাও, স্টুডেন্টটা বসেই আছে, তাহলে আমরা কি বলবো, ওর সেন্স কম আছে, মানে সেন্সিটিভিটি কম রয়েছে। তো সেন্সিটিভিটি, এবারে এই যে সাড়া প্রদানে, এবার যে শনাক্ত করলো, সে শনাক্ত করলো কি ম্যাম চক চেয়েছে, এবার সাড়া প্রদানে সাহায্য করলো কি উদ্দীপক, সে তার মন তখন বললো যে না, আমাকে এখন উঠে গিয়ে চকটা আনতে হবে। এই অনুযায়ী এটা হলো উদ্দীপক। ঠিক আছে, এই উদ্দীপকের সাড়া দেওয়ার যে ক্ষমতা, এই অনুযায়ী সে কি করলো, উঠে গেল, চক ডাস্টারটা এনে আমাকে দিল। দ্যাটস কল দি উদ্দীপনা। ঠিক আছে, তো এই উদ্দীপক দেখো দু ধরনের হয়, একটা বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক উদ্দীপক কি জীবদেহের বাইরে সৃষ্টি হয়, যেমন মটর গাছের স্পর্শ উদ্দীপনা। আর অভ্যন্তরীণ উদ্দীপক জীবদেহের ভিতরে সৃষ্টি হয়, যেমন অক্সিন হরমোন, যে অক্সিনের ফলে উদ্ভিদের যে বৃদ্ধি হচ্ছে সেটা কি, অভ্যন্তরীণ উদ্দীপনা। আবার এই যে গাছের মধ্যে ধরো স্পর্শ করা হলো, বা লজ্জাবতীর গাছ, লজ্জাবতী গাছে কি করা হয়, স্পর্শ করা হয়। এখানে মটরের থেকে লজ্জাবতীটা দিলে বেশি ভালো হবে। লজ্জাবতী গাছে কি হয়, টাচ করলে পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, তাই তো, মুড়ে যায়। তো সেটা কি বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, উদ্ভিদের চলনের প্রকারভেদ। পরিবেশগত পরিবর্তনের ফলে উদ্ভিদের চলন দেখা যায়। কি কি চলন দেখা যায় দেখো, বৃদ্ধিজ চলন। হ্যাঁ, বৃদ্ধিজ চলন কি, বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির ফলে ঘটে। উদ্ভিদের যে বর্ধনশীল অংশ যেগুলো রয়েছে
সেই জায়গার অসমান বৃদ্ধি, সমানভাবে তো আর একদম একটা পিলারের মতো তো আর সোজাভাবে ওঠে না, তো অসমান বৃদ্ধির ফলে হয় বৃদ্ধিজ চলন। নেক্সট আসছে প্রকরণ চলন, খুব ইম্পর্টেন্ট এটা। প্রকরণ চলনটা কি? কোষের রসস্ফীতির তারতম্যের কারণে এটা কারণে পরিণত অংশে ঘটে। একটা উদ্ভিদের যে পরিণত অংশ, সেই জায়গায় রসস্ফীতিজনিত যদি কোনো তারতম্য ঘটে, তখন দেখা যায় হলো প্রকরণ চলন। আমরা এগুলো পরে ডিটেলসে দেখবো আরো। উদ্ভিদের সাড়া প্রদান সাধারণত ধীর গতির এবং এই দুই ধরনের চলনের মাধ্যমেই ঘটে। তাহলে উদ্ভিদ যে সাড়া প্রদান করছে, উদ্ভিদ যে রেসপন্স করছে, সেটা এই দুটো চলনের মাধ্যমেই ঘটছে। হ্যাঁ, এরপরে আমরা ডিটেলসগুলো আরো দেখবো, ধরো ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ডিটেলসে আমরা পরে যাব। আচ্ছা, দ্রুত সাড়া প্রদান ও শীতকালীন প্রতিক্রিয়া। বলেছে উদ্ভিদ জগতে দ্রুত সাড়া প্রদান বিরল। লজ্জাবতী স্পর্শ করলে পাতা গুটিয়ে যায় এবং বনচারাল উদ্ভিদের পত্রক দিনের বেলায় স্বতঃস্ফূর্তভাবে ওঠানামা করে। শীতকালে পর্ণমোচী উদ্ভিদ যেমন ফোরসাইথিয়া কম তাপমাত্রা ও আলোতে বিশ্রাম দশায় প্রবেশ করে এবং পত্রমোচন ঘটে। এখানে তিনটে এক্সাম্পল দেওয়া হয়েছে যেখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে। আচ্ছা, নেক্সট দেখো। তো এই যে উদ্ভিদের যে সমস্ত চলন বা রেসপন্স, এখানে আচার্য জগদীশচন্দ্র বসুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে। তো আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্রমাণ করেন যে উদ্ভিদেরও কি প্রমাণ করেন? অনুভূতি ও ছন্দবদ্ধ ক্রিয়া রয়েছে। তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ, মনে রাখবে, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের অতি সূক্ষ্ম সাড়া প্রদান 1 সেকেন্ড 1 মিলিমিটার পরিমাপ করা যায়। তো এই গেল হলো তোমাদের জিস্ট নোট, ঠিক আছে। এটার ওপরে যে ওয়ান লাইনার, আমি একটু বলে দিই, এই চ্যাপ্টারের ওপর ওয়ান লাইনার প্লাস এমসিকিউ অলরেডি কিন্তু আমাদের যে অনলাইন ক্লাস চলছে সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। আচ্ছা, এইবারে যেটুকু আমরা পড়লাম এই চ্যাপ্টারের ওপর আমরা দেখব হলো এমসিকিউ। তো আজকে তোমাদের জন্য থাকছে হলো 15টা এমসিকিউ। আউট অফ 15 কত স্কোর করলে সেটা কিন্তু জানিও। তার আগে বলে রাখি, দেখো আমাদের কিন্তু অনলাইন ব্যাচ চলছে আপার প্রাইমারি। তো এই ব্যাচে যদি কেউ তোমরা জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সায়েন্স এবং আর্টস উভয়েরই ক্লাস চলবে, সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, ঠিক আছে, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, যা যা আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ নোট পাবে প্লাস এমসিকিউ পাবে। সিডিপিতে যেমন এক একটা চ্যাপ্টার থেকে, হ্যাঁ, 50টা করে এমসিকিউ দেওয়া হচ্ছে, ঠিক আছে, 50টা করে প্রত্যেকটা। সায়েন্সের যেমন এই আজকে তোমাদের যেটা করিয়েছি এটার উপরে ওয়ান লাইনার দেওয়া হয়েছে যেটা বললাম, আর তার সাথে এমসিকিউ দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু এমসিকিউ থাকবে প্লাস ডিটেলস নোটটাও কিন্তু তোমাদের জন্য থাকছে। তো ডিটেলস জানতে যদি চাও এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আর যদি মনে করো জয়েন হবে, জয়েন হয়ে যেতে পারো, কারণ এখন হলো তোমাদের ডিসকাউন্ট চলছে। অ্যাভেলেবেল হলো 31 জানুয়ারি, ঠিক আছে। 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল রয়েছে নিউ ইয়ার। তো যারা যারা জয়েন করতে চাইছো জয়েন করতে পারো, কারণ এটা তোমাদের হলো ওয়ান টাইম। আর এতগুলো চ্যাপ্টার কিন্তু, এতগুলো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করা হচ্ছে প্লাস ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা এবার এমসিকিউতে চলে যাই। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝায়? খাদ্য প্রস্তুতির ক্ষমতা, পরিবেশগত পরিবর্তন শনাক্ত করে সাড়া দেওয়ার ক্ষমতা, শ্বাসক্রিয়ার হার, প্রজননের ক্ষমতা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন বি, পরিবেশগত পরিবর্তন শনাক্ত করে সাড়া দেওয়ার ক্ষমতা। আজকে আমি অ্যান্সারগুলো এখানেই দিয়ে দিয়েছি, কারণ বারবার পেন চেঞ্জ করতে গেলে অনেকটা টাইম কনজিউম করে। পরের প্রশ্ন, যে পরিবেশগত পরিবর্তন জীব শনাক্ত করতে পারে ও সাড়া প্রদানে সাহায্য করে তাকে কি বলে? যে পরিবেশগত পরিবর্তনটা জীব কি করে, আইডেন্টিফাই করতে পারে সেই পরিবর্তনটাকে এবং সেই অনুযায়ী রেসপন্স করতে পারে, তাকে কি বলে? প্রতিক্রিয়া,
সংবেদনশীলতা, উদ্দীপক, উদ্দীপনা নিজেরা ট্রাই করবে এবং আউট অফ 15 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানাবে। অ্যান্সার কি হবে? উদ্দীপক। ঠিক আছে, যে আমি বললাম চক ডাস্টার দাও, এটাকে আইডেন্টিফাই করতে পারলো, তো সেটাকে কি বলা হবে? উদ্দীপক বলা হবে। পরের প্রশ্ন, মটর গাছ শক্ত অবলম্বনকে জড়িয়ে ধরে বৃদ্ধি পায়, এটি কোন ধরনের উদ্দীপকের উদাহরণ? অভ্যন্তরীণ, রাসায়নিক, বাহ্যিক, তাপ উৎপাদক, অলরেডি আমি তাপ উদ্দীপক। অ্যান্সার হবে হলো বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে, নেক্সট, উদ্ভিদ হরমোন অক্সিন কোন শ্রেণীর উদ্দীপকের অন্তর্গত? অক্সিন কোন শ্রেণীর উদ্দীপকের মধ্যে পড়ছে? বাহ্যিক, আলোক, অভ্যন্তরীণ, যান্ত্রিক। অ্যান্সার হবে হলো অভ্যন্তরীণ উদ্দীপক। শীতকালে পর্ণমোচী উদ্ভিদের কাণ্ড ও মুকুলের অবস্থা কি হয়? অত্যন্ত সক্রিয়, খাদ্য প্রস্তুতিতে ব্যস্ত থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, দ্রুত বৃদ্ধি পায়। অ্যান্সার কি হবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পর্ণমোচী উদ্ভিদের কাণ্ড আর মুকুল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরের প্রশ্ন, উদ্ভিদের বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির ফলে যে চলন ঘটে তাকে কি বলে? প্রকরণ চলন, স্বতঃস্ফূর্ত চলন, বৃদ্ধিজ চলন, গমন। বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির ফলে হচ্ছে হলো বৃদ্ধিজ চলন। যখন বর্ধনশীল অঙ্গ বলবে তখনই বুঝবে যে বৃদ্ধিজ চলন। কোষের রসস্ফীতির তারতম্যের ফলে পরিণত অংশে যে চলন দেখা যায় তাকে কি বলে? বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। অ্যান্সার কি হবে? অবশ্যই প্রকরণ চলন। উদ্ভিদের সাড়া প্রদান সাধারণত কিসের মাধ্যমে ঘটে? দেখো বলেছে দ্রুত গমনের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, সম্পূর্ণ দেহস্থান পরিবর্তনের মাধ্যমে, শ্বাসক্রিয়ার মাধ্যমে। তো উদ্ভিদ সাড়া প্রদান কিসের মাধ্যমে করে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এটা মানে যেমন দেখো, ধরো সূর্যের আলো আসলো, হ্যাঁ, তো সূর্যের আলোর দিকে উদ্ভিদকে মুভ করতে হবে, কাণ্ডটাকে সেই দিকে বাড়িয়ে দেবে, এটাই হলো সাড়া প্রদান। আচ্ছা, নিচের কোনটি উদ্ভিদের দ্রুত সাড়া প্রদানের উদাহরণ? কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি, মূলের মাটির দিকে বৃদ্ধি, লজ্জাবতীর পাতা গুটিয়ে যাওয়া, পর্ণমোচন। দেখো সাড়া প্রদান হচ্ছে, অ্যান্সার কি হবে? লজ্জাবতীর পাতা গুটিয়ে গেল। এটা হলো কি একদম ইনস্ট্যান্ট, তুমি বুঝতে পারছো ব্যাপারটা, যে তুমি টাচ করলে সাড়া দিল, ঠিক আছে, এটা গুটিয়ে গেল। আর যেটা আমি বললাম কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি, এগুলো সব চলনের মধ্যে পড়ছে। ধরো ট্যাকটিক চলন, যেটা সেখানে কি আলো একটা উদ্দীপনার কাজ করছে, আলোর দিকে কাণ্ডের চলন ঘটছে, সেটা হলো ট্যাকটিক চলনের প্রকারভেদের মধ্যে পড়ছে। আচ্ছা, লজ্জাবতী উদ্ভিদের পাতাগুলি গুটিয়ে যাওয়ার উদ্দীপক কি? আলো, তাপ, স্পর্শ, অভ্যন্তরীণ হরমোন। তাহলে অ্যান্সার কি হবে? স্পর্শ। বনচরাল উদ্ভিদের পাতার চলন কিসের প্রভাবে ঘটে? বাহ্যিক, আলোক উদ্দীপক, স্পর্শ, অভ্যন্তরীণ উদ্দীপক, তাপ উদ্দীপক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অভ্যন্তরীণ উদ্দীপক। ঠিক আছে, বনচরাল উদ্ভিদের পাতার চলন কখন ঘটে? দিন ও রাত উভয় সময়, শুধুমাত্র রাতে, শুধুমাত্র দিনের বেলায়, শীতকালে। অ্যান্সার কি হবে? শুধুমাত্র দিনের বেলায়। আচ্ছা দেখো, আরেকবার এখানে আমি দিয়েছি যে আমাদের অনলাইন ক্লাস চলছে, যারা প্রথমে স্কিপ করে চলে এসেছো, সায়েন্স এবং আর্টস উভয়েরই কিন্তু ক্লাস চলছে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডিটেলস নোট পাবে এবং এমসিকিউ, আজকেও যেমন আমি একটা ডিটেলস নোট দিয়ে তার উপরে তোমাদের এমসিকিউ করাচ্ছি, তোমরা ক্লাসেও কিন্তু এরকমই পাবে এবং অনেক বেশি পরিমাণে পাবে এমসিকিউ, এখান থেকে অনেক প্রচুর প্রচুর করে পাবে। হ্যাঁ, তো দেখো ডিটেলসের জন্য এই নাম্বারটা যোগাযোগ করে নিও। আচ্ছা 13 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের সংবেদনশীলতা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন ডারউইন, লিনিয়াস, আচার্য জগদীশ চন্দ্র বসু, মেন্ডেল। অবশ্যই আচার্য জগদীশ চন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 14, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি ব্যবহৃত হয় উদ্ভিদের খাদ্য প্রস্তুতি মাপতে, উদ্ভিদের বৃদ্ধি ও চলন পরিমাপ করতে, উদ্ভিদের শ্বাসক্রিয়া মাপতে, উদ্ভিদের প্রজনন নির্ণয়ে। আচ্ছা, এই কোশ্চেনটা হলো থাকছে তোমাদের জন্য HW, এটার অ্যান্সার তোমরা পাবে আমাদের এফবি পেজে, ডেসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে গিয়ে তোমরা আমাদের এফবি পেজে জয়েন করতে পারো, এখানে এটার অ্যান্সার দেওয়া থাকবে। অ্যান্সার প্রোভাইডেড অন এফবি পেজ, আর এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট করতে পারো।
আর যাদের জানা থাকবে না তারা এফবি পেজটাতে জয়েন করে যেও, ফলো করে নিও, সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যান্সারটা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি ব্যবহৃত হয়, এটার অ্যান্সারটা করবে। আর একটা থাকছে হলো কোশ্চেন নাম্বার 15, ক্রেস্কোগ্রাফের সাহায্যে উদ্ভিদের চলন কত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়? ঠিক আছে, কত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, এটাও কিন্তু থাকছে হলো HW। তাহলে কোশ্চেন নাম্বার 14 আর 15 এই দুটোই থাকছে হলো HW, যেটার অ্যান্সার তোমরা কিন্তু পাবে এফবি পেজে। বুঝতে পেরেছো? এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাদের যে এফবি পেজ রয়েছে সেই পেজে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। যারা এখনো ফলো করোনি অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে ফলো করে নিও। আমাদের টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন করেছো, ওখানে কিন্তু সমস্ত ক্লাসের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে? কারণ তোমাদের রেসপন্সের ওপরই, কারণ এই যে জিনিসটা তৈরি করেছে এটা তৈরি করতে যথেষ্ট সময় লেগেছে, যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তোমাদের কতটা ভালো লাগছে সেটা যদি জানতে পারি তাহলে কি পরিশ্রম করার যে উৎসাহ বা এনার্জি বলতে পারো সেটা আরও কিন্তু বেড়ে যায়। কারণ কমেন্টের মাধ্যমেই তোমাদের সঙ্গে পরিচয়টা গড়ে ওঠে। তো তোমরা যখন কমেন্ট করো না, কমেন্টগুলো মাথায় থাকে কিন্তু কে কে কমেন্ট করলো না করলো, আর যখন একজনই বারবার করে কমেন্ট করে তার সঙ্গে একটা পরিচয় গড়ে ওঠে। তো তোমরা কমেন্ট করো কেমন লাগলো প্রত্যেকে জানিও, কি দরকার রয়েছে, কোন চ্যাপ্টারের ওপর তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে? তোমাদের কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।